হ্যাঁ, তো আমরা আগের ক্লাসে কি দেখলাম? আগের ক্লাসে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবং গৌণ কোয়ান্টাম সংখ্যা এ সম্বন্ধে ধারণা লাভ করলাম এবং মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পেলাম? মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে বিভিন্ন শক্তি স্তরগুলো যে আছে কে, এল, এম, এন ইত্যাদি সম্বন্ধে ধারণা পেলাম এবং তাদের আকার সম্বন্ধে ধারণা পেলাম। এর মধ্যে আরও সূক্ষ্মভাবে অবস্থান করছে কি না উপকক্ষগুলো। সেই উপকক্ষগুলোর সম্বন্ধে তাদের ধারণা পেলাম এবং সেদের উপকক্ষগুলোর যে কী নাম হতে পারে, উপকক্ষগুলোতে কতগুলো করে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে এবং উপকক্ষগুলোর জন্য আকৃতিটা কীরকম হতে পারে সেটা আমরা পেলাম। এরপর আমরা এখানে কি করব? এরপর আমরা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কোথা থেকে হয়েছে না? এটা স্মল এম দ্বারা এক্সপ্রেস করা হয়। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেমন আগে বলেছিলাম আগের ক্লাসে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যে ডেভেলপড হয়েছে, এটা যে আমাদের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু মূল সৃষ্টি হয়েছিল জিমেন প্রভাব থেকে। জিমেন প্রভাবে কিন্তু এটার সম্বন্ধে এটার থেকে আস্তে আস্তে ডেভেলপ করেছে। জিমেন প্রভাবে কী হয়েছিল? যে বর্ণালীগুলো ছিল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তারা কিন্তু আরও সূক্ষ্ম কতগুলো বর্ণালীতে আমরা বিশ্লিষ্ট হয়ে গেছিলো। তাহলে এই যে বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছিল, তাহলে এই বর্ণালীগুলোরও কী হচ্ছে যে স্মল বা ছোটো ছোটো যে আরও সূক্ষ্ম বর্ণালী যারা বিশিষ্ট হচ্ছে তাদেরও নির্দিষ্ট শক্তিস্তর বর্তমান খুব অল্প হলেও শক্তির পার্থক্য তো থাকবে। এবং এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা কিন্তু আমরা গণনা করবো কোথা থেকে? আগের যে পেলাম আমরা কি না অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকেই। দেখো কীরকম যে আমাদের যদি গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল মান যদি হয় আমাদের 2, তাহলে সেক্ষেত্রে কিন্তু চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এম এর মান আমরা কী পাবো? -2, -1, 0, +1, +2। অর্থাৎ এক্ষেত্রে দেখো যে এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর দেখো নির্দিষ্ট মান থাকছে এবং এর মানটা কী হবে? এর মানটা হবে -L থেকে +0 হয়ে +L পর্যন্ত। অর্থাৎ এম এর যে ভ্যালুটা আমরা পাবো সেই এম এর ভ্যালুটা কী হবে? -L থেকে শুরু হয়ে 0 হয়ে +L পর্যন্ত। তা দেখো এক্ষেত্রে সেই জন্য আমরা কী পাচ্ছি? এল এর মানটি কী হচ্ছে? দেখো এল এর মান যে আমি 2 পাচ্ছি, তাহলে এম এর মান কী পাচ্ছি? -2, -1, 0, +1, +2 এবং এদের নির্দিষ্ট এদের নামও হবে। তাহলে এইগুলো কোথাকার মধ্যে অবস্থিত? এই যে আমাদের এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তাহলে কাকে এক্সপ্রেস করছে? এগুলো কিন্তু একটা কক্ষককে এক্সপ্রেস করছে। এগুলো একটা কক্ষককে। এই কক্ষকটা কার মধ্যে আছে? এই কক্ষকটা আছে উপকক্ষের মধ্যে। যে উপকক্ষের ধারণা আমরা কোথায় পেলাম? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে। তাহলে এই যে দেখো এই যে L = 2, এটা কিন্তু একটা উপকক্ষ। কী উপকক্ষ? এটা হচ্ছে আমাদের ধরো ডি উপকক্ষ। তাহলে এই যে দেখো ডি উপকক্ষের মধ্যে আমাদের কতগুলো তাহলে কক্ষক থাকবে? দেখো 5টা কক্ষক থাকবে, 5টা। অনুরূপভাবে যদি এল এর মান ধরো আমি নিই 1, তাহলে আমি কি কক্ষক পাবো? এম এর মান ভ্যালু আগে কী পাবো দেখি? -1, 0, +1। অর্থাৎ এই যে L = 1 অর্থাৎ পি উপকক্ষ, পি সাব অরবিট, এর মধ্যে আমি কী পাচ্ছি? এই যে 3টে দেখো আমি কী পাচ্ছি? 3টে আমি কক্ষক পাচ্ছি। এগুলো কি বলবো? অরবাইটাল। এবং এই অরবাইটালগুলো কি একটা নির্দিষ্ট উপকক্ষের মধ্যে অবস্থিত এবং এদের নির্দিষ্ট নাম আছে। যেমন ধরো এল এর ভ্যালু যখন আমাদের 1, তাহলে এল এর ভ্যালু যখন এম এর ভ্যালু আমি কী পাচ্ছি? -1, 0, +1। এটা যদি আমি পি যদি হয় তা এর আমি কী পাচ্ছি? না px, py, pz। অনুরূপভাবে যখন এল = ধরো আমাদের 2, তখন কী পাবো? না ডি উপকক্ষ। এম এর ভ্যালু কী পাবো? -2, -1, 0, +1, +2। এটা কি বলবো? dxy, dyz, dzx, dx² - y² আর dz²। এই দেখো আমাদের বিভিন্ন যে কক্ষ, তাহলে উপকক্ষের মধ্যে কি অবস্থিত থাকছে? কক্ষক।
এবং এগুলো কক্ষকগুলোর ধারণা আমরা কী করে পেলাম না, জিমেন প্রভাবে যখন আমি ম্যাগনেটিক ফিল্ডে যখন উপস্থাপন করলাম তখন দেখা গেল যে উপকক্ষের মধ্যেও কিন্তু আরও সূক্ষ্ম সূক্ষ্ম শক্তি স্তর বর্তমান। সেই শক্তি স্তরগুলোকে আমরা কী বলছি না কক্ষক বলছি। এবার দেখো এই প্রত্যেকটা কক্ষকে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কিন্তু আমাদের দুটো করে। এবং দেখো এই যে মাইনাস আর প্লাস এই জিনিসটা সম্বন্ধে অনেক একটু কনফিউশন আসতে পারে। তার মাইনাসটা কি, এটা প্লাসটা কি, এর মানে কি এনার্জিটা মাইনাস না, এনার্জিটা মানে এটা হচ্ছে সিম্বলিক্যাল। অর্থাৎ দেখো আমাদের ঋণাত্মক মানটার মানে হচ্ছে যে আমাদের যে আমাদের কক্ষকটা আছে মাইনাসটা, এটা যে চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে যার জন্য স্প্লিটিংয়ের জন্য ভ্যালুগুলো পাচ্ছি, সেইটার যে চৌম্বক ক্ষেত্র তার বিপরীত দিকে আছে। আর যখন প্লাস মানে সেই চৌম্বক ক্ষেত্রের দিকে আছে, এই জন্য প্লাস। এরপর আসা যাক আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখো এই স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এক্সপ্রেস করি কী দিয়ে না স্মল এস দিয়ে। দেখো আমাদের যেমন এই ধরো একটা নিউক্লিয়াস, তার চারদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে, এই ইলেকট্রনগুলো যে ঘুরছে সে যেমন একটা কক্ষের চারদিকে ঘুরছে, আবার সেই ইলেকট্রনটা কী হতে পারে নিজের চারদিকেও তো ঘুরতে পারে। তো এই যে নিজের চারদিকে ঘোরাটা আমাদের কী হতে পারে ক্লকওয়াইজ হতে পারে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। এই ধারণা থেকেই কিন্তু আমাদের এলো কি না স্পিন কোয়ান্টাম নাম্বারের। অর্থাৎ এই যে কক্ষকের মধ্যে বললাম দুটো করে ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রনের যে ঘূর্ণন সেটা কিন্তু আমাদের কী হতে পারে একটা ক্লকওয়াইজ হতে পারে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। এবং মূলত কি হয়, মূলত একটা ক্লকওয়াইজ ডাইরেকশানে থাকে এবং একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানের মধ্যে থাকে। এবং সেটা মূলত কি এক্সপ্রেস করে, যে ইলেকট্রনটা আছে তার নিজস্ব যে আমাদের যে তার যে ঘূর্ণন, অর্থাৎ তার নিজের যে কক্ষের চারদিকে ধরেন তার নিজের যে ঘূর্ণনটা সেটাকে কিন্তু আমরা এখানে এক্সপ্রেস করছি। এবং এই যে নিজের ঘূর্ণনের জন্য তার একটা কৌণিক ভরবেগ আসবে, অর্থাৎ যেমন এর চারদিকে ঘোরার জন্য একটা কৌণিক ভরবেগ পাচ্ছিলাম, সেরকম কী হচ্ছে নিজের চারদিকে ঘোরার জন্য কী হতে পারে, অর্থাৎ এইভাবে একটা সার্কুলেট করছে, এইভাবে সার্কুলেট করতে পারে নিজের চারদিকে, আবার অনুরূপভাবে এইভাবে সার্কুলেট করতে পারে, এভাবে সার্কুলেট করতে পারে। তাহলে দেখো নিজের চারদিকে ঘোরার জন্য একটা যেহেতু ঘুরছে এবং ইলেকট্রন একটা ভর আছে, তাই সেক্ষেত্রে কী হবে এর নির্দিষ্ট ভরবেগ পাবো। এবং সেই ভরবেগের মানটা যদি আমাদের হয় বড় হাতের এস, তাহলে সেক্ষেত্রে এর মানটা হবে √s × s+1 h/2 পাই। তাহলে এই দেখো আমাদের চারটে কোয়ান্টাম সংখ্যা। এরপর একটা উদাহরণের সাহায্যে বোঝালে চারটি কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে সহজেই ধারণা লাভ করা যাবে। ধরো আমাদের একটা কোশ্চেন এলো, কীরকম কোশ্চেন, যে n=3 কক্ষে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে। দেখো এই উদাহরণটা দিয়ে বোঝালে দেখো আমাদের পুরো কোয়ান্টামের সংখ্যাটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। তাহলে দেখো n সমান আমি দেখো ছকের আকারে করছি, তাহলে n সমান ধরো আমাদের কত 3। তাহলে এরপরে যদি আমি আসি l এর ভ্যালু, ধরো এটা হচ্ছে n, এটা l, এটা m, আর এটা হচ্ছে আমাদের ধরো s। চারটে কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয়, স্পিন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক, স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমার দেখো প্রথমে বলে দিচ্ছে n এর মান হচ্ছে 3, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান তো কত আমাদের 3। তাহলে এই 3-এর জন্য কিন্তু দেখো আমাদের কি পাচ্ছি, 3-এর জন্য কিন্তু আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যার আমরা 3টে মান পাবো, কারণ এর মানটা কি 0 to n-1 পর্যন্ত। তাহলে কী কী পাবো, 0 পাবো, 1 পাবো, 2 পাবো। দেখো ঠিক, আচ্ছা এরপরে দেখো আমাদের m এর মানটা কী পাবো, m এর ভ্যালুয়েশন কত -l থেকে 0 হয়ে +l পর্যন্ত।
তাহলে জিরোর তো দেখো মাইনাস প্লাস কিছু হয় না, তাই এই আমাদের যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা আছে এর জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কটা পাবো, একটাই পাবো, সেটা কত না জিরো। এবার প্রত্যেকটা, তাহলে এইটা আমি কী পেলাম, এটা কিন্তু দেখো আমাদের কি না, এটা আমাদের সেই উপকক্ষটা। এটা কত নম্বর কক্ষ, n সমান 3 যদি লিখে দিই তাহলে কে এল এম, তাহলে এটা হচ্ছে আমাদের এম কক্ষটা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি 3s, এটা 3p, এটা 3d। এ 3s যে আমাদের উপকক্ষ আছে তার মধ্যে আমাদের কক্ষক সংখ্যা কটা হবে, তাহলে একটাই হবে, তার মান কি হবে জিরো। তাহলে এক একটা কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, দুটো করে, এবং সেই ইলেকট্রনগুলো কেমন থাকবে, একটা ক্লকওয়াইজ ডাইরেকশানে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। এই যে দুটো ডাইরেকশানে থাকে এদের ভ্যালুয়েশন বলা হয়, একটার ক্ষেত্রে ভ্যালুয়েশন হয় প্লাস হাফ, আর একটার ক্ষেত্রে কত মাইনাস হাফ। প্রত্যেকটি ইলেকট্রনের ক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে সিগনিফাই করা হয়, একটার ক্ষেত্রে প্লাস হাফ আর একটা ক্ষেত্রে মাইনাস হাফ। এরপর আসি দেখো আমাদের থ্রি এস উপকক্ষ হয়ে গেছে, এরপর আসি আমরা 3p-তে। তাহলে 3p-র ক্ষেত্রে আমরা কটা পাবো, এর দেখো তিনটে ভ্যালু পাবো, একটা কত 3p-র ক্ষেত্রে না +1 0 -1, কারণ এল এর ভ্যালু কত 1, তাহলে এম এর ভ্যালু কত পাবো -l থেকে 0 হয়ে +l পর্যন্ত, +1 0 -1, এটা কি বলবো px। আরও মাইনুটলি বললে কি বলবো 3px, 3py, 3pz। কারণ এই 3px যে কক্ষকটা আমাদের আছে সেটা কার, এটা হচ্ছে কিন্তু মুখ্য শক্তি স্তর 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3-এর অন্তর্গত উপকক্ষের অন্তর্গত কক্ষকের আমাদের শক্তি। তাহলে এর নাম কী হবে 3px, 3py, 3pz। অনুরূপভাবে তাহলে 3px-এ কটা ইলেকট্রন থাকবে, দুটো, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমটার ভ্যালু কত +1/2, তারপর একটা -1/2, তারপর একটা দেখো কত আবার একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, +1/2 -1/2। এইটারও কত, এইটার একটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, +1/2 -1/2, দেখো +1/2 -1/2। এবার আসি আমরা কিসে না 3D উপকক্ষ, অর্থাৎ এনের এখানে সে এল এর ভ্যালুয়েশন কত 2, তাহলে এল এর ভ্যালুয়েশন 2 এর জন্য আমরা কটা ভ্যালু পাবো, তাহলে -2 -1 0 +1 +2, কী হবে এটা 3DXY, 3DYZ, 3DZX, 3DX² -y² আর 3DZ²। এই দেখো আমি এই কিন্তু কক্ষগুলো পেলাম। এবার এই প্রত্যেকটা কক্ষকে আমাদের কটা করে ইলেকট্রন থাকবে, দুটো করে, একটা +1/2 আর একটা -1/2, এবং প্রত্যেকটার ওরিয়েন্টেশনের ডাইরেকশন কী হবে, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো বোঝা গেল। এবার তাহলে ইলেকট্রন যদি বলো কটা ইলেকট্রন থাকতে পারে, দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা সমান কত 18। তাহলে আমাদের মুখ্য শক্তি স্তর কত নিয়েছিলাম, n সমান 3-এ আমাদের মোট ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারে 18টা। দেখো এইটা আমরা যদি ভাবি যে আগের যে ফর্মুলার সঙ্গে একটু চেক করে নেবো ঠিক আমাদের বেরোলে কি না, দেখো সহজেই বার করতে পারবো। আমরা কি যে শিখেছিলাম যে একটা কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে না 2n² সংখ্যক। তাহলে দেখো তো মিলছে কি না, তাহলে 2 × 3² সমান কটা 2 × 9 সমান কত 18। তাহলে দেখো আমাদের ঠিকই আছে, অর্থাৎ আমাদের বার করে নিতে পারলাম আমরা বিভিন্ন শক্তিস্তর অনুযায়ী আমাদের কি আমাদের যে মোট এক একটা কক্ষে কতগুলো ইলেকট্রন আমাদের থাকতে পারে।